السلام عليكم ورحمة الله وبركاته. কেউ আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে জানাবেন। আমার ভয়েস পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। হাবিবা জহির ভালো আছেন? আমার আওয়াজ, আমার ভয়েস পরিপূর্ণ শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন দয়া করে আমাকে জানাবেন। এবং কে কোন জায়গা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এবং কারা কারা 19তম নিবন্ধন পরীক্ষায় রিটেন পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তাও কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন, অত্যন্ত আনন্দিত হব। তো আশা করি সবাই যুক্ত হলে অবশ্যই ফায়দা হবে। এই লাইভে যদি সবাই যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফায়দা হবে। তো 18তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য মোবারকবাদ, শুভকামনা, অভিনন্দন। আর যারা অকৃতকার্য হয়েছেন তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাহজানা ইন্নাল্লাহা মা'ানা, যে পেরেশান হবেন না, ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন। একটু কষ্ট করুন, একটু মেহনত করুন, পরিশ্রম করুন। মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে অবশ্যই পাবে। একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ভালো কিছু রেখেছেন। পরবর্তীতে আরও বেশি চেষ্টা করুন, আরও বেশি পরিশ্রমী হন। ইনশাআল্লাহ 19তম নিবন্ধন অবশ্যই আপনার হাতের নাগালে ইনশাআল্লাহ চলে আসবে। অবশ্যই আপনি পাস হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, হাবিবা জহির বলেছেন রাজশাহী থেকে, আলামিন ইসলাম বলেছেন কিশোরগঞ্জ থেকে, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। এমডি গোলাম গাউস ভাই বলেছেন চাঁদপুর থেকে, আব্দুর রাজ্জাক বলেছেন আরবি প্রভাষক বিষয়ে নীলফামারী জেলা। জি মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সবাই এভাবে অ্যান্সার করে দিবেন। কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আপনারা সবাই কেমন আছেন একটু দয়া করে জানাবেন। পরবর্তী কথা হচ্ছে, আমাদের নিবন্ধন পরীক্ষা শোনা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে শুরু হতে পারে। নিবন্ধন পরীক্ষার যে ভাইবা, অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর যে ভাইবা স্টেপ আছে,
ভাইবার যে পর্যায়ে আছে, এই ভাইবার পর্যায়ে ইনশাল্লাহ সামনের নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল, এরকম আমরা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি। তো সময় সেই হিসেবে খুবই কম, যদিও বা এই ভাইবা পরীক্ষা নিতে অনেকদিন লেগে যাবে। আমরা দেখতে পাচ্ছি নিউজ ইত্যাদির মধ্যে প্রায় 6 মাস মতো লাগতে পারে এগুলো পরিপূর্ণ শেষ করতে, অর্থাৎ ভাইবা পরীক্ষা পরিপূর্ণ শেষ করতে প্রায় 6 মাস মতো লেগে যেতে পারে। যাই হোক, তো অনেকের আগে পড়তে পারে, অনেকের মাঝখানে পড়তে পারে, অনেকের শেষের দিকে পড়তে পারে। কার কখন পড়বে এটা নিশ্চয়তা দিতে পারবে না কেউ। এই জন্য এখন থেকে আমরা নিবন্ধন পরীক্ষার যে ভাইবার প্রস্তুতি আছে, 18তম নিবন্ধন পরীক্ষার যে ভাইবার প্রস্তুতি আমরা খুব ভালোভাবে সেরে নিব ইনশাল্লাহ, যাতে করে এটা যেন না হয় আমরা প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছি অনেক ত্যাগ তারপরে অনেক কষ্ট করেছি, এখানে প্রিলিমিনারি পরীক্ষা আমরা পার হয়ে এসেছি, তারপরে আমরা আলহামদুলিল্লাহ এভাবে রিটেন পরীক্ষা আমরা পাশ করেছি, উত্তীর্ণ হয়েছি। তো এই যে দুইটা বড় বড় আমরা ধাপ পেরিয়ে আসছি, কিন্তু এমন যেন না হয় যে তৃতীয় ধাপে গিয়ে আমাদের যেন কোনো পদস্খলন না হয়, কোনো সমস্যা যেন না হয়, আমরা সব কিছু ঠিকঠাক রাখবো। এখন এই সব কিছু ঠিকঠাক রাখার জন্য আমাদের কি কি জানা প্রয়োজন, এগুলো আমাদের অবশ্যই আলোচনা করা দরকার। প্রথমে যে বিষয়টি আমাদের জানা দরকার, যে বগুড়া সুন্নি কিতাবখানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বগুড়া সদর থেকে কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আমরা দেখতে পেয়েছি 20 নাম্বার হচ্ছে মোট নাম্বার আছে, অর্থাৎ ভাইবা পরীক্ষায় মোট 20 নাম্বারের কি মার্ক বরাদ্দ ভাইবা পরীক্ষাতে। এর মধ্যে 12 নম্বর সার্টিফিকেট আছে, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এগুলোতে 12 নম্বর বরাদ্দ আছে। এরপরে প্রত্যেকটার মধ্যে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ ফার্স্ট ডিভিশন যদি থাকে আপনার, ফার্স্ট ক্লাস যদি আপনার থাকে, তাহলে 4-4-4 এবার 12 নম্বর ওই সার্টিফিকেটগুলোতে বরাদ্দ আছে। এখানে আলহামদুলিল্লাহ প্রায় স্টুডেন্টের কি থাকে 12 নম্বর বরাদ্দ থাকে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে হ্যাঁ, যদি ফার্স্ট ক্লাস যদি না থাকে তাহলে 3 করে পাবে, আবার যদি এভাবে থার্ড ক্লাস থাকে তাহলে 2 করে পাবে, এভাবেই হবে। তাহলে আমাদের জানা আছে যে 12 নম্বর সার্টিফিকেটের জন্য বরাদ্দ। এরপরে আর 8 নাম্বার আছে। 8 নাম্বারের মধ্যে 4 নাম্বার হচ্ছে যে কিসের জন্য, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে, যে বিভিন্ন রকমের প্রশ্ন, ওগুলোর মধ্যে আপনার 4 নাম্বার রয়েছে। আবার পোশাক পরিচ্ছদের মধ্যে কত নাম্বার, প্রেজেন্টেশন, উপস্থাপনা, এগুলোর মধ্যে 4 নাম্বার বরাদ্দ আছে। সুতরাং যেহেতু এখানে 4 নম্বর বরাদ্দ আছে, তাহলে এদিকে 12, এদিকে 4, তাহলে কত, 16। তারপরে পোশাক পরিচ্ছদ এবং প্রেজেন্টেশন ইত্যাদি এগুলোর জন্য কত নাম্বার, 4 নাম্বার। মোট কত নাম্বার আছে? 20 নাম্বার। আমরা এগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। এখন কি কি আমাদের কি হতে পারে, অর্থাৎ প্রশ্ন হতে পারে, আমাদের কি কি লাগতে পারে, আপনারা যারা বুঝবেন না বা যাদের প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বায়োডাটা আপনার প্রথমে জানা লাগতে পারে, যে বায়োডাটা, আরবিতে বায়োডাটা সম্পর্কে আপনার জানা রাখা দরকার। বায়োডাটা কিভাবে তৈরি করবেন, বায়োডাটার মধ্যে যা যা থাকে সেগুলো সম্পর্কে আপনার আয়ত্তে আসা দরকার, সেগুলো আপনার আয়ত্ত রাখা দরকার। এখানে কি কি করতে হবে না করতে হবে সবগুলো আপনার আইডিয়া আনতে হবে। আর তার জন্য আমি আমার ভাইবা কোর্স আছে, ভাইবা কোর্স আলহামদুলিল্লাহ বিস্তারিত সবগুলো আমি পড়াবো। ভাইবা কোর্সে বিস্তারিত সব কিছু বলবো ইনশাল্লাহ। শুধুমাত্র নামমাত্র 200 টাকা পেয়ে, বেশি না। অন্য জায়গায় আরও বেশি নিচ্ছে, আমি 200 টাকা করে নিচ্ছি। তো যাদের মন চাইবে, যারা ভালো মনে করবেন, তারা এখানে ভর্তি হবেন ইনশাল্লাহ। সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বগুড়া সুন্নি কিতাবখানা আলহামদুলিল্লাহ ভাই, আমি রিটেন পাস করেছি, কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর সাহিত্য নিয়ে অনার্স করে আবেদন করেছি, তখন মাস্টার্স কমপ্লিট হয়নি। এখন মাস্টার্স কমপ্লিট হয়েছে বা রেজাল্ট হয়েছে, এখন বই হচ্ছে অনার্স দিয়ে ভাইবা নিবে কিনা, আসলে এটাও অবশ্যই সন্দেহের বিষয় আছে। যাই হোক, এটা আপনি আরও দেখেন কি হয়। তারপরে কথা হচ্ছে বায়োডাটা। আপনার আরবিতে বায়োডাটা সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। আপনার আরবিতে বায়োডাটা রেডি করতে হবে, তৈরি করতে হবে, সেভাবে প্রস্তুতি গ্রহণ করুন। যেটাকে আরবিতে বায়োডাটা রাখবে হচ্ছে আসিরাত জাতিয়া, সিরা জাতিয়া বলা হয় সংক্ষেপে। এই সিরা জাতিয়া আপনি তৈরি করবেন, অর্থাৎ যেটাকে কি বলা হয় বায়োডাটা, আরবিতে বলা হয় সিরাত জাতিয়া, সেটা আপনি তৈরি করবেন। ওখানে নিজের নাম, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম, নিজের যে যোগ্যতাগুলো, দাখিল, আলিম, ফাজিল, কামিল, যা যা পাশ করেছেন, কোন সালে পাশ করেছেন, কত পেয়েছেন, তারপরে কথা হচ্ছে যে আপনার কী কী যোগ্যতা আছে, সবগুলো আপনি ওখানে তুলে ধরবেন।
হচ্ছে বায়োডাটা মধ্যে আপনি তুলে ধরবেন। তারপর ওখানে আপনার থেকে এভাবে জিজ্ঞাসা করতে পারে যে তোমার নাম কি, যে এটা আরবিতে জিজ্ঞাসা করতে পারে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার পেশা কি, ঠিক আছে, এগুলো আরবিতে জিজ্ঞাসা করতে পারে। তারপরে কথা হচ্ছে যে আপনার নামে যদি কোনো প্রখ্যাত কোনো ব্যক্তির নাম থাকে আপনার জেলার মধ্যে, সেই ব্যক্তি সম্পর্কে বলতে বলতে হতে পারে আপনাকে। তারপরে কথা হচ্ছে যে আপনার নিজ জেলা সম্পর্কে, নিজ জেলার প্রসিদ্ধ ব্যক্তিগণ সম্পর্কে আহ, প্রশ্ন করতে পারে। নিজ জেলার প্রসিদ্ধ যে জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারে। তারপরে হচ্ছে এভাবে আপনার যে কি আছে, অর্থাৎ আপনার যে যোগ্যতাগুলো, ঠিক আছে, সেগুলো সম্পর্কে প্রশ্ন করতে পারে। আপনি কামিল কোন বিষয়ে কামিল করেছেন, আর কামিলে কোন কোন বিষয় ছিল সেগুলো সম্পর্কে প্রশ্ন করতে পারে। কামিলে কয়টা সাবজেক্ট ছিল, ফাজিলে কয়টা ছিল, দাখিলে কয়টা ছিল, আলিমে কয়টা ছিল, দাখিলে কী কী ছিল, আলিমে কী কী ছিল, অথবা দাখিলে নাহুর কী কিতাব কী কী ছিল, আলিমে নাহুর কিতাব কী ছিল, ফাজিলে কী ছিল, ছিল কি না, সেগুলো জিজ্ঞাসা করতে পারে। তারপরে কামিলে কী কী ছিল, হাদিসের কিতাব কী কী ছিল, সিহাসিতার কিতাব কয়টা, কোনটা কে কে লিখেছেন, কোনটার মধ্যে হাদিস সংখ্যা কত আছে, বুহারির মধ্যে কত, মুসলিমের মধ্যে কত, নাসাইয়ের মধ্যে কত, আবু দাউদের মধ্যে কত, ইবনে মাজার মধ্যে কত, এভাবে প্রত্যেকটা হাদিসের কিতাবে হাদিস সংখ্যা কেমন আছে জিজ্ঞাসা করতে পারে। এভাবে বুখারী শরীফের লেখকের নাম কি, হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারে। আমিরুল মুমিনিন ফিল হাদিসকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এভাবে ছয়টা বিশুদ্ধ গ্রন্থ যে সিহাহে সিত্তা, এগুলোর লেখক সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ওদের বাড়ি কোথায়, এগুলো সম্পর্কে জানা থাকতে হবে। তারপরে হচ্ছে যে এভাবে আপনার মোটামুটি এগুলো আপনার ভালোভাবে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। কাগজপত্র, আপনার কাগজপত্র সবগুলো ঠিক থাকতে হবে। কাগজপত্রের মধ্যে কি কি আছে, আপনার এনআইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে আপনাকে, এনআইডি কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে যে এভাবে আপনাকে এনআইডি কার্ডের পাশাপাশি আপনাকে কামিলের সার্টিফিকেট উপস্থাপন করতে হবে, ওখানে উপস্থিত করতে হবে। তারপরে হচ্ছে যে এভাবে ফাজিলের সার্টিফিকেট, আলিমের সার্টিফিকেট, দাখিলের সার্টিফিকেট ফুল কপি এবং সাথে সাথে ফটো কপিও আপনার রাখতে হবে। তারপরে কথা হচ্ছে যে এগুলোর পাশাপাশি যে এনআইডি কার্ডের পাশাপাশি ওই ওখানে যেন বড় কোনো ভুল না হয়, অর্থাৎ মায়ের নাম সার্টিফিকেটের মধ্যে একটা, তারপর এনআইডির মধ্যে আরেকটা, এটা যেন না হয়। নাম যেন বড় কোনো পরিবর্তন হয়, খাতুন বেগম এগুলো নাকি কোনো সমস্যা তেমন একটা নাই। তো সেই জন্য এটা কোনো সমস্যা নেই, কিন্তু বড় কোনো পরিবর্তন হলে সেটা আপনাকে পরিবর্তন করতে হবে। তো এখানে কাগজপত্র সবগুলো ঠিক রাখতে হবে, বিশেষ করে এনআইডি কার্ড আপনার। তারপর আরেকটা বিষয় যে দাখিল, আলিম, ফাজিল, কামিল সবগুলো মার্কশিট, এটাও এগুলো দরকার হবে। তারপর হচ্ছে যে আপনার যখন ভাইবা জিজ্ঞাসা করা হবে তখন আপনার ক্লান্তি, যে একটা ক্লান্তি ভাব, সেটা দূর হয়ে যেতে হবে। অনেকে কি করে পরীক্ষার আগের রাতে পুরো রাত পড়তে থাকে, তারপরে না ঘুমিয়ে চেহারার মধ্যে একটা আহ, যে ঘুমের অভাব সে চেহারার মধ্যে ফুটে ওঠে। এভাবে আপনি হঠাৎ করে পরীক্ষার আগে গেলেন কষ্ট করে, তারপরে ঘামে ইত্যাদি একাকার হয়ে যায়। এই জন্য আপনাকে আগ থেকেই রেডি থাকতে হবে, আগ থেকেই বাতাসের নিচে নিচে বসে আপনাকে পরিপূর্ণরূপে প্রস্তুত হতে হবে। খুবই ঠান্ডা মেজাজে থাকতে হবে, ঠিক আছে, কিটকিটে মেজাজে হওয়া যাবে না। পরিপূর্ণরূপে আপনাকে কি থাকতে হবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। তারপর হচ্ছে যে এভাবে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। অনেকেই মুখের মধ্যে কোনো কিছু, মুখ থেকে কোনো শব্দ বের হয় না, আবার অনেকে ছোট করে দেয় যেগুলো তারা বুঝে না। এই জন্য বড় করে সালাম দিতে হবে। বড় করে সালাম দিয়ে প্রবেশ করার পরে যদি বলা হয় আপনি মানে বসার জন্য অনুমতি দিলে বসবেন, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। তারপরে এভাবে আঞ্চলিকতা, কথার মধ্যে আঞ্চলিকতা পরিহার করতে হবে। আঞ্চলিকতা এখানে প্রাধান্য দেওয়া যাবে না। আঞ্চলিকতা, কারণ আপনি একজন টিচার হবেন, তাহলে টিচার হওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা দরকার, এর মধ্যে একটা হলো ভাষা। ভাষার মধ্যে আপনার দক্ষতাটা আছে কিনা সেটা তারা পর্যবেক্ষণ করবে। আঞ্চলিকতা এখানে লক্ষ্য করা যাচ্ছে কিনা বা আঞ্চলিকতা প্রাধান্য পাচ্ছে কিনা, সেগুলো অবশ্যই তারা দেখবে। এই জন্য এই সমস্ত বিষয়ে খুব সচেতনতা আসা আমাদের জন্য কি জরুরি। তো যারা এখানে যারা শুনতে পাচ্ছেন আমাকে, তারা দয়া করে কমেন্ট করে জানান যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। তো এভাবে যে কোরআনের মধ্যে যারা প্রভাষক, যারা তাফসির, তারা কোরআনের সূরাগুলো সম্পর্কে জানবেন, ঠিক আছে। মক্কি সূরা কাকে বলে,
এবং মাদানী সূরা কাকে বলে, মক্কি সূরার বৈশিষ্ট্য কি, মাদানী সূরার বৈশিষ্ট্য কি, তারপরে সামনের জুন 25-এ আমার বয়স 35 হবে, যদি ভাইবা নিতে 6 মাস লাগে তাহলে আমার মতো অনেকের কি হবে? আফসোস। ও, এটার জন্য আসলে কি করে, যদি এরকম হয় তাহলে বয়স যদি পেরিয়ে যায় প্রকৃতপক্ষে, তাহলে তো ভাই এখানে করার কিছু থাকবে না। তখন তো আর নতুন করে তারা কোনো পদক্ষেপ নেই কিনা তাও আদৌ জানা যাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, এরপরে কথা হচ্ছে যে আপনার যারা তাফসির, আমার আইডি কার্ডে মায়ের নাম এবং সার্টিফিকেটে একটু পরিবর্তন আছে, বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা হবে? আশা করি কোনো সমস্যা হবে না, সামান্য একটু পরিবর্তন হবে, সেটার জন্য কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে যে যারা তাফসির বিষয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্যই ওই বিভিন্ন সূরা তাফসির এবং তাবিলের মাঝখানে পার্থক্য কি, তাফসির কাকে বলে, তাবিল কাকে বলে, তারপরে নাসখ কাকে বলে, মানসুখ কাকে বলে, তারপরে নসখ কত প্রকার, ঠিক আছে, 4 প্রকার: নসুল কিতাব বিল কিতাব, নসুল সুন্নাহ বিস সুন্নাহ, নসুল কোরআন বিস সুন্নাহ, এভাবে নসুল সুন্নাহ বিল কোরআন, এই 4 প্রকার এগুলো। তারপরে হচ্ছে যে এভাবে বিভিন্ন সূরার মধ্যে, যেমন কোন সূরার মধ্যে মিরাসের কথা বর্ণনা করা হয়েছে, কোন সূরার মধ্যে মিরাসের কথা বর্ণনা করা হয়েছে, সূরা নিসা, এভাবে আয়াতুল দাইন কোনটা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এভাবে প্রসিদ্ধ মাদানী সূরা কয়টা, মক্কি সূরা কয়টা, এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই করতে পারে। তারপরে হচ্ছে যে এভাবে বিভিন্ন সূরা শান নজুল জিজ্ঞাসা করতে পারে, অনেক সময় যে প্রসিদ্ধ সূরাগুলো আছে সেগুলোর শান নজুল অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এভাবে সবগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যে তাফসির দিবেন। তারপরে যারা হাদিস, জি আনোয়ার হোসেন ভাই, সহকারী শিক্ষক আরবি, পরামর্শ চাই। জি, এটা সমস্যা নেই, সহকারী শিক্ষক আরবি, তারপর হচ্ছে যে এভাবে সহকারী শিক্ষক আরবি, তারপরে প্রভাষক আরবি, তারপর হচ্ছে যে আদব, তারপরে ফিকহ, তারপর হচ্ছে যে এভাবে যতগুলো আছে ইসলামিক শিক্ষা, ইসলাম শিক্ষা, যতগুলো আছে একটা মৌলবী, সবগুলো কিন্তু আমার এই ভাইবা কোর্স আছে, চলমান আছে। অনেকেই ভর্তি হচ্ছেন আলহামদুলিল্লাহ। কোর্স ফি মাত্র 200 টাকা। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। একেবারে ভাইবা পর্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো বিষয় নিয়ে খাবার পরে ইনশাল্লাহ সেভাবে আমাদের কোর্স চলমান থাকবে। পিতা মাতার আইডি কার্ড দেখাতে হবে কিনা আপনি সাথে রাখবেন, সতর্কতা স্বরূপ। আহ, যদি দেখে তাহলে তো আপনি দেখাতে পারবেন, সমস্যা নেই। তবে আহ, এখনো পর্যন্ত মাতা পিতার এরকম কোনো আইডি কার্ডের কোনো কথা কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে না, ঠিক আছে। নিজের এনআইডি কার্ডের কথা বলা হচ্ছে, তারপরে পাশাপাশি রাখবেন, এটা সমস্যা নেই। তো এরপরে কথা হচ্ছে ভাই, তো যেটি বলছিলাম যে 200 টাকা ফি, এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু কাভার হয়ে যাবে, সবকিছু বলা হবে ইনশাল্লাহ, সবকিছু সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং নোট সহ পিডিএফ সহ দেওয়া হবে। তাহলে যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হয়ে যেতে পারবেন। তারপরে কথা হচ্ছে যে এভাবে ফিকহ, ফিকহ বিষয়ে, ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনার জিহাদ, জিহাদের হুকুম কি, জিহাদের তো অনেক ধরনের হুকুম আছে। অনেক সময় ফরজে আইন হয়ে হয়ে থাকে, অনেক সময় ফরজে কিফায়া, অনেকে ওয়াজিব বলেছেন, অনেকে মুস্তাহাব বলেছেন, ঠিক আছে। বিভিন্ন রকম বিভিন্ন জনে বিভিন্ন রকম বলেছেন, এবং বর্তমান সময়ে জিহাদের হুকুম কি, বিভিন্ন ধরনের বিষয় এখানে রয়েছে। তারপরে হচ্ছে যে এভাবে যে ফিকহ বিষয়ের মধ্যে আপনার নামাজের যে অধ্যায় আছে, নামাজের অধ্যায় থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, জাকাতের মধ্যে থেকে প্রশ্ন করতে পারে, জাকাতের খাত কি কি, জাকাত কাদেরকে দেওয়া যাবে না, জাকাতের খাত কয়টা, সেগুলো কি কি, তারপরে নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টি, ঠিক আছে। আবার হজ থেকে জিজ্ঞাসা করতে পারে, হজের ফরজ কয়টি কি কি, হজের মধ্যে ওয়াজিবাত কয়টি কি কি, সেগুলো আপনার থেকে জিজ্ঞাসা করতে পারে অবশ্যই। তারপর হচ্ছে যেভাবে হজের মধ্যে মিকাত কয়টি কি কি, এগুলা, ঠিক আছে, আপনার থেকে অবশ্যই প্রশ্ন করতে পারে। হ্যাঁ, ভাইবার নাম্বার কতটুকু গুরুত্বপূর্ণ? সানাউল্লাহ নুরি ভাই, জি, ভাইবার নাম্বার আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না। তেমন একটা গুরুত্বপূর্ণ না বলতে, আপনি যদি কোনো ধরনের অ্যান্সার করতে না পারেন, একেবারে কোনো অ্যান্সার করতে না পারেন, তাহলে তো অবশ্যই আপনার যোগ্যতা সেখানে প্রমাণিত হবে না। আপনাকে অবশ্যই যোগ্যতা আহ, দেখানোর জন্য, আপনার যোগ্যতা দেখানোর জন্য অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নাম্বার মতো আপনাকে গেইন করতে হবে, অর্জন করতে হবে, কমপক্ষে 4 নাম্বার আপনাকে পেতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে কমপক্ষে আপনার 4 নাম্বার পেতে হবে।
তাহলে আপনি পাস হবেন। অনুপস্থিত থাকলে, তারপর হচ্ছে এনআইডি কার্ড, বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদির মধ্যে বিভিন্ন ভুলভাল হলে, তাহলে এক্ষেত্রে আপনার এগুলো চলে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনার ভাইভাতে জলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝলেন নাই? এ হচ্ছে কথা। কিন্তু প্রশ্ন উত্তর দিতে হবে। তারপরে বলেছেন, এক ভাই বলেছেন কি, আমি ভাই ভাই কি খুব হার্ট হয়, ভাই ভাই কি খুব হার্ট না, আসলে তেমন হার্ট হয় না। আপনাকে সবচেয়ে বড় কথা হলো আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে কি করবেন, অর্থাৎ একটু আপনি আপনার একটু ভয় লাগবে। হ্যাঁ, আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, আর সেই আত্মবিশ্বাস তৈরি করার জন্য আপনাকে পড়তে হবে। একটু সব বিষয়ে একটু ভালো করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আত্মবিশ্বাস আসবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক। তো এরপরে হচ্ছে যে ফিকাতে কি কি প্রশ্ন করতে পারে সেগুলো আপনাদেরকে বলেছি। আব্দুল আউয়াল স্যার, হরি ভাই, ভাইভাতে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে কি পাশ করাই? ভাইভাতে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে কি পাশ করাই? যে আপনাকে অবশ্যই যতগুলো প্রশ্ন করা হয় এর মধ্যে থেকে কিছু না কিছু প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হবে। একেবারে দিতে না পারলে তো মানে পাস সহজে করাবে বলে মনে হচ্ছে না। আপনাকে কিছু না কিছু প্রশ্ন উত্তর তো অবশ্যই দিতে হবে। কমপক্ষে 4 মতো পেতে হবে। ঠিক আছে? আপনাকে অবশ্যই ততটুকু নাম্বার আপনাকে অর্জন করতে হবে। আর আপনি তো পারবেন ইনশাল্লাহ, আপনি যেহেতু একজন বড় ওয়াইস মানুষ, এটা আপনার পক্ষে সম্ভব হবে, কোনো সমস্যা নেই। তারপরে আদব, যারা আদব নিয়ে প্রভাষক দিচ্ছেন, তাদের জন্য বলবো আমি, আরবি সাহিত্য খুব ভালো করে আপনারা দেখবেন। আরবি সাহিত্যতে যেমন যে আরবি সাহিত্যের মধ্যে আধুনিক যুগের যে সমস্ত সাহিত্যিকগণ আছে তাদের সম্পর্কে জানা, তারপর হচ্ছে যে জাহেলি যুগের যে সমস্ত কিগুলো রয়েছে, অর্থাৎ জাহেলি যুগের যে সমস্ত কবি তাদের সম্পর্কে জানা, ইমরুল কাইস সম্পর্কে জানা। ইমরুল কাইসের কবিতা বলতে হতে পারে আপনার যেমন قفانا بك من ذكرى حبيبي ومنزلي بسقة اللواء بين الدخول فخوملي। এই শেরটা আপনি পড়ে দিবেন। قفانا بك من ذكرى حبيبي ومنزلي بسقة اللواء بين الدخول فحوملي। এভাবে এই শায়রগুলো এভাবে সুন্দর করে পড়ে দিবেন, ইনশাল্লাহ আপনার ইনশাল্লাহ নাম্বার দিয়ে দিবে। তারপরে কথা হচ্ছে আপনি, আমি তাফসিরে কামিল করেছি আরবি ভাষা চলছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বেশি পড়া দরকার এগুলো একটু আগেই বলেছি। তাফসিরের জন্য এই সূরাগুলো, অর্থাৎ কোরআনের যে সমস্ত বিষয়গুলো, তাফসির কাকে বলে, তাবিল কাকে বলে, তাফসির তাবিলের মাঝখানে পার্থক্য কি, নসখ কাকে বলে, নসখ কত প্রকার কি কি, মক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে, মক্কি সূরার বৈশিষ্ট্য কি, মাদানী সূরার বৈশিষ্ট্য কি, কয়টি মক্কি সূরা, কয়টি মাদানী সূরা, এভাবে সবগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে অনেক সূরা শান নজুল জিজ্ঞাসা করতে পারে। তারপরে পরীক্ষার যে রিটেন পরীক্ষার মধ্যে যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন কেন্দ্রিকও আপনাকে প্রশ্ন করতে পারে তাফসিরের উপরে। ঠিক আছে? এরকম আরবি প্রভাষকের, সহকারী মৌলবীদের সব জায়গার মধ্যে আপনাকে প্রশ্ন থেকেও প্রশ্ন করতে পারে, এবং সেটার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তাহকিকগুলো ভালো করে দেখে নিবেন। তারপরে আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কাওয়াইদ যাচাই ইত্যাদি যা আছে সেগুলো ভালোভাবে দেখে নিবেন। মোটামুটি ভাইভাতে কোনো ধরনের ডিপ্রেশন হওয়া যাবে না, ডিপ্রেশনে যাওয়া যাবে না। আপনাকে সম্পূর্ণ কনফিডেন্স রাখতে হবে, সম্পূর্ণ আত্মবিশ্বাস রাখতে হবে। এক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ। যদি আপনার কোনো ধরনের সার্টিফিকেট ইত্যাদি গত কোনো ধরনের যদি জটিলতা না থাকে, তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনার ফায়দা হবে। আপনি চলে যেতে পারবেন সরাসরি। এবং একটু ভালো করে পড়ালেখা করেন। আর যারা, যেটা বলছি, একটু ভালোভাবে পড়তে চাচ্ছেন গুছানো আকারে, তাহলে আমার এখানে ভর্তি হয়ে যেতে পারেন। 200 টাকা ফি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো যারা আরবি সাহিত্য দিচ্ছেন তারা আরবি সাহিত্যের বিষয়গুলো ক্লিয়ার করবেন। তারপরে আরবি সাহিত্যের যেমন কয় যুগ, ঠিক আছে, 6 যুগ আছে। যেমন জাহেলি যুগ, ইসলামের প্রথম যুগ, তারপর আব্বাসি যুগ, উমাইয়া যুগ, তারপর হচ্ছে যেভাবে আহ, যে বর্তমান যুগ, এই যুগগুলো সম্পর্কে ভালোভাবে জানা, আধুনিক যুগের সাহিত্যিক সম্পর্কে জানা, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে হচ্ছে যেভাবে
এভাবে আমাদের যে কি আছে, অর্থাৎ আরবি সাহিত্যের উপরে যে প্রশ্ন আসছে, অর্থাৎ আরবিকের উপর যে প্রশ্ন আসছে, আরবি প্রভাষকের উপর, সেখান থেকে প্রশ্ন করতে পারে। সহকারী মৌলবী আরবিতে কোন ধরনের প্রশ্ন করতে পারে, দেলোয়ার হোসেন ভাই বলেছেন। সহকারী মৌলবী আরবিতে কোন ধরনের প্রশ্ন করতে পারে বলতে, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে নামের তাহকিক তারকিব, তারপর হচ্ছে যে নিজ সম্পর্কে বলতে হতে পারে, নিজ জেলা সম্পর্কে নিজের নামের যোগ্যতা, নিজের নামের তাহকিক, নিজের নামের তারকিব, তারপরে নিজের নামে কোনো প্রসিদ্ধ ব্যক্তি থাকলে তার ব্যাপারে বলা, নিজের জেলার মধ্যে প্রসিদ্ধ জায়গা যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানা, এই আর কি। তারপর হচ্ছে যে আরবিতে যেগুলো ওই আরবি দ্বিতীয়, বিশেষ করে আরবি দ্বিতীয়তে প্রশ্ন করতে পারে। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, আরবি দ্বিতীয় যে আছে, অর্থাৎ নাহু, নাহু সরফ সম্পর্কে আপনার একটু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, মৌলিক বিষয়গুলো আপনার জানা থাকতে হবে, মৌলিক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন করতে পারে। সুতরাং মৌলিক বিষয়গুলো একটু ভালোভাবে পড়ে নেবেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই সেগুলো পারতে হবে। ঠিক আছে, তো সহকারী মৌলবীতে আরবি দ্বিতীয়ের উপর প্রশ্ন করবে, তারপরে এভাবে প্রবাসীকেও করবে, এগুলো ভালোভাবে দেখতে হবে আমাদের। তারপরে যারা হাদিস নিয়ে যারা দিচ্ছেন তাদেরকে অবশ্যই মেশকাতের বৈশিষ্ট্য কি, মেশকাতের লেখককে, তারপরে হচ্ছে যে মেশকাত এখানে কয়টা কিতাব আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তফসিরে জালালাইন, আবার তফসির যারা দিয়েছেন আব্দুল্লাহ আউয়াল শেরপুরি ভাই, যারা তফসির দিয়েছেন তারা তফসিরে জালালাইন কয়জনে লিখেছেন, কয়জন ব্যক্তি লিখেছেন, ঠিক আছে, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। তারপরে ওই যেটা বললাম যে হাদিস, হাদিস নিয়ে যারা পড়ছেন তারা মেশকাত সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন। তারপরে যেগুলো হাদিসের পরিভাষা আছে, যে মরফু কাকে বলে, মওকুফ কাকে বলে, মুক্তু কাকে বলে, তারপর হচ্ছে যেভাবে মুত্তাসিল কাকে বলে, মুনকাতে কাকে বলে, তারপরে মুআদ্দাল কাকে বলে, মুরসাল কাকে বলে, তারপর হচ্ছে যেভাবে মতওয়াতের, আহাদ, মশহুর, তারপরে আজিজ, গরিব, এই হাদিসগুলো কাকে বলে, মানে এগুলো সংজ্ঞা দিতে হতে পারে। হাদিসের অর্থ, তারপরে হচ্ছে যে সুন্নাহ কাকে বলে, তারপরে হাদিস, সুন্নাহ, আসার, খবর, এগুলো মাঝখানে পার্থক্য কি, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। এই জন্য এগুলো ভালোভাবে সবাইকে পড়তে হবে। যে প্রভাষক ইসলাম শিক্ষা নিয়ে বলেন, প্রভাষক ইসলাম শিক্ষার মধ্যেও অবশ্যই আপনাকে এই বিষয়গুলো আসলে আলাদা করে কোনো কিছু শেখার দরকার নেই। সবাই একই রকম, সবার একই রকম প্রশ্ন হবে, ভিন্ন কিছু তেমন শিখতে হবে না। তবে ওখানে প্রভাষক ইসলাম শিক্ষার মধ্যে যে ইতিহাস, অর্থাৎ মেশকাত আছে, মেশকাত সম্পর্কে জানতে হবে। তো আপনাদের যে বিষয়গুলোর মধ্যে আলাদা কি আছে, টপিক আছে, ওই টপিকগুলোর উপরে আলাদা কিছু শিখতে হবে, এই আর কি, অতিরিক্ত কোনো কিছু না। তারপরে মোটামুটি এ হচ্ছে কথা। আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? তাহলে সার্টিফিকেট ইত্যাদি সম্পূর্ণ প্রস্তুত রাখতে হবে, কামিল, ফাজিল, আলিম, সবগুলো সার্টিফিকেট ক্লিয়ার প্রস্তুত রাখতে হবে, এবং সাথে সাথে সেগুলোর মার্কশিট সেগুলো প্রস্তুত রাখতে হবে, এবং এনআইডি কার্ড প্রস্তুত রাখতে হবে। এগুলো ভালোভাবে আমাদের উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে যদি আমরা উপস্থাপন করতে না পারি তখন আমাদের নাম্বারগুলো চলে যাবে এবং আমরা উত্তীর্ণ নাও হতে পারি, এর জন্য খুবই সতর্ক। জি, আর কোনো ধরনের প্রশ্ন আছে কি? ইসলামিক জ্ঞান কোষ পড়তেছে, সেখান থেকে কমন পড়ে কি? ইসলামিক জ্ঞান কোষ অবশ্যই উপকারী, সেখান থেকেও কমন পেতে পারে, সেটাও ঠিক আছে অবশ্যই। জি, তো যারা ভর্তি হতে চাচ্ছেন আমার এই কোর্সে, ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর একটা উপহার দিব, ভাইবা কোর্স উপহার দিব। আপনারা জয়েন হতে পারেন, আপনারা কোর্সে অংশগ্রহণ করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? সহকারী মৌলবীর জন্য কামিল সনদগুলো প্রযোজ্য কিনা? প্রযোজ্য বলতে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। কামিল সহকারী মৌলবী তো এমনি ফাজিল দিয়ে তো সহকারী মৌলবী দেওয়া যায়, তবে আপনি কামিলটাও নিয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে, নিয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে, যখন আপনি ভাইবা বোর্ডে ওখানে যাবেন, ওখানে আপনাকে মানে আপনার চেহারার মধ্যে কোনো বিরক্ততার ছাপ আপনি আনতে পারবেন না, ঠিক আছে। খুব হাসি মুখে একটা চেহারার মধ্যে একটা তাবাসসুম, মুস্কি হাসি আপনার রাখা দরকার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের মুখে মুস্কি হাসি থাকা এটাও সাদাকার সওয়াব। এই জন্য সবার মুখের মধ্যে যেন মুস্কি হাসি থাকে।
একেবারে চেহারা মলিন করা যাবে না, মলিন করে উত্তর দেওয়া যাবে না। তারপর অনেক সময় প্রধান যেটা আছে প্রধানের দিকে তাকিয়ে উত্তর দেয়, শুধু প্রধানের দিকে তাকিয়ে উত্তর দেয় আর বাকিগুলোর দিকে তাকিয়ে নিয়ম এটা না। যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে আপনি উত্তর দিবেন, ঠিক আছে, সুন্দরভাবে শালীনতার সহিত নম্রভাবে ভদ্রভাবে। কোনো ধরনের এখানে নিজেকে পণ্ডিত হিসেবে জাহির করতে পারবেন, একজন বড় পণ্ডিত হিসেবে জাহির করতে পারবেন। অনেকে বেশি জানে সেটা প্রকাশ করার জন্য অনেক পণ্ডিত করে না, এগুলো করা যাবে না। যতটুকু প্রশ্ন করবে ততটুকু আপনি উত্তর দিবেন, এর চেয়ে বেশি কিছু দিবেন না। আপনি নিজেকে পণ্ডিত হিসেবে জাহির করলে সমস্যা আছে, এক্ষেত্রে আপনারা আরো হিতে বিপরীত করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার যারা মাদ্রাসা লেভেলে পড়ছেন তারা সুন্দরভাবে পরিপাটি হয়ে যাবেন, ঠিক আছে। সুন্দর টুপি, তারপর হচ্ছে যে সুন্দর জুব্বা অথবা সুন্দর আহ পাঞ্জাবি সুন্দরভাবে, তারপর হচ্ছে যে সাদা পাজামা সাদা পাঞ্জাবি, তারপর হচ্ছে যেভাবে সাদা টুপি, এগুলো অবশ্যই করে যাবে সবগুলো সুন্দরভাবে। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রশ্ন না পারলে সেক্ষেত্রে কি বলা? কোনো প্রশ্ন না পারলে তার উত্তরে আপনি সোজা বলে দিবেন যে সরি, আমি জানি না এই বিষয়ে, ঠিক আছে। আর এখানে আপনি চিন্তা করবেন না, চিন্তা করার এই সুযোগ নাই, আপনাকে চিন্তা করার এই সুযোগ তারা দিবে না। অনেকক্ষণ ধরে চিন্তা করে এই সময় কোথায়, আপনি সোজা বলে দিবেন আমার জানা নেই, সরি আমার জানা নেই এই বিষয়ে। এভাবে আপনি বলে দিবেন লা আদরি, আমি জানি না। মেয়েদের কি মুখ খোলা রাখতে হবে? মেয়েদের মুখ খোলা তো আসলে রাখতে হবে বলে মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে সবাই যেহেতু এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হবে, আলিম 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 হবে সবাই, তো সেই হিসেবে আশা করি তারা খুলতে বলবে না, ঠিক আছে। তবে আওয়াজটা যেন শোনা যায় বড় করে, সেটা সেভাবেও বলবে না আর কি, ঠিক আছে। তো এখানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, সুন্দরভাবে যেতে হবে, ঠিক আছে। একেবারে ঘামে যশে ওখানে যাওয়া যাবে না, ঠিক আছে। একেবারে নিজের চেহারার মধ্যে একটা সবগুলো মিলিয়ে মানে খুবই দেখতে বিশ্রী লাগে, এভাবে যাবে না, সুন্দরভাবে পরিপাটি হয়ে আগে চেহারা তেহারা সুন্দর করে ধুয়ে নেবেন, চেহারা ধুয়ে নেবেন খুব ভালোভাবে, ইনশাআল্লাহ সেবা উপস্থাপন করবেন। এভাবে আমরা আমাদের প্রস্তুতিগুলো সেরে নিব, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। যারা আমরা নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করেছি, একজনও যেন আমরা ভাইবাতে আমরা কিনা বাদ না পড়ি, সেই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, আর না হয় সারা জীবনের জন্য কান্নার কারণ হবে। যেহেতু আমি কষ্ট করে দুইটা ধাপ আমি পেরিয়ে আসছি, প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, এরপরে যদি আমি বাদ পড়ে যাই সেটা আমার জন্য বড় কান্নার কারণ হবে, বড় আফসোসের কারণ হবে, এই জন্য এটা যেন না হয়। জি, সনদের ফটোকপিও নিয়ে যাবেন, এটা অবশ্যই ভালো হবে। উভয়টা পাশাপাশি থাকলে সমস্যা কি? তো রাখবেন, সমস্যা নেই। তাহলে আমাদের কথা এখানেই শেষ করি। আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? যারা ভর্তি হতে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বিস্তারিত সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা 20 তারিখ থেকে শুরু করব, 20 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব, রাত 9:30টার দিকে আমাদের ক্লাস শুরু হবে। সেভাবে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ। যারা বিস্তারিতভাবে শিখতে যাচ্ছেন তারা ইনশাল্লাহ বিস্তারিতভাবে শিখতে পারবেন। তাহলে আজকে আমার কথা এখানে শেষ করছি, ইনশাল্লাহ ভাইবা সম্পর্কিত আরো প্রয়োজনীয় কথাগুলো আরো অন্যান্য সময় বলবো ইনশাল্লাহ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস শুরু হচ্ছে যে আমাদের 20 তারিখ থেকে, ঠিক আছে। তার সনদের সত্যায়িত করে নিতে হবে। না, সনদের সত্যায়িত এটা বেশি জরুরি না, এটা তেমন একটা বেশি জরুরত হবে না। যে হচ্ছে কথা, ক্লাস শুরু হচ্ছে 20 তারিখ থেকে, আমাদের ইনশাল্লাহ শুরু হবে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি, যেহেতু আর কোনো কথা নাই মনে হচ্ছে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।